শুরু হচ্ছে আজকের গল্প হাসি। ডক্টর সঞ্জীবন রায় নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অঙ্কোলজিস্ট হিসাবে তার খ্যাতি ভারত জোড়া। আমেরিকা থেকে ডাক্তারি পাশ করে সেখানে বহুদিন প্র্যাকটিস ও গবেষণার পর তিনি দেশে ফিরে আসেন। এখানে ফিরেও তার কর্মকাণ্ড কিন্তু থেমে থাকেনি। দেশের বিভিন্ন রাজ্যে একাধিক ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট তৈরি করার পাশাপাশি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসাবেও তিনি কাজ করছেন। তার সাথে রোগী দেখা তো আছেই, সকালে বাড়িতে 2 ঘন্টা আর তারপর হাসপাতালে। এই হেন সঞ্জীবনবাবুর পারিবারিক জীবন কিন্তু তার কর্মজীবনের মতন সফল নয়। বিলেতে থাকাকালীন তার মা মারা যান। দেশে ফেরার পর একে একে বাবা, স্ত্রী সবাই চলে যান। সমাজের সামনে পরিবার হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর কেউই বেঁচে নেই সঞ্জীবনের। যেদিনের ঘটনা বলছি সেদিন প্রতিদিনের মতো সকালে উঠে তিনি সোফায় বসে পেপার পড়ছিলেন, আর ওনার চাকর মোহন তখন রান্নাঘরে ব্যস্ত সকালের খাওয়ার তৈরিতে। নিচের তলায় রোগী ও তার বাড়ির লোকেরা একে একে জড়ো হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। এমন সময় হঠাৎ বেল বেজে উঠল। দরজা খোলার আগেই আরও 2-3 বার কলিং বেলটা অধৈর্য চিৎকার করে উঠল। আসছি আসছি। ওফ, কে রে বাবা, এত সকালে এত তাড়া কিসের? দরজা খুলতেই সঞ্জীবনবাবু দেখতে পেলেন দরজার বাইরে এক মুখ অন্ধকার নিয়ে দাঁড়িয়ে গৌতম। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে গৌতম বলে উঠল, কাকাবাবু, আমাদের সব শেষ। হ্যাঁ, মানে কি হয়েছে? আচ্ছা, এই তুমি আগে ভিতরে এসো। তুমি আগে ভিতরে এসো তো, বসো বসো। হ্যাঁ, এবার বলো তো, কি হয়েছে তোমার? আমাদের সব শেষ মানে? কাকাবাবু, মা, বর্দি, জামাইবাবু, বোন, কেউ নেই, কেউ আর নেই। নেই মানে? কি বলছো কি এসব? পরশুই তো। কালই রাতের দিকে ওদের গাড়িটা রাজগীরের রাস্তায় মধুপুরের কাছে অ্যাক্সিডেন্ট করেছে। সবাই স্পট ডেড। আমাকে ওখানকার থানা থেকে আজকে সকালে ফোন করে শেষের দিকের কথাগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হয়ে গেল। কিছুই কানে যাচ্ছে না সঞ্জীবনের। শুধু একটাই কথা মাথার মধ্যে ঘুরছে, মধুপুরের কাছে অ্যাক্সিডেন্ট করেছে, সবাই স্পট ডেড। এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষই মর্মাহত হতেন, কিন্তু ডক্টর সঞ্জীবন রায় হঠাৎ হেসে ফেললেন। কিন্তু এই হাসিকে ঠিক হাসি বলা চলে না। এই হাসিতে ছিল কৌতুক, দ্বিধা আর করুণার এক অদ্ভুত সংমিশ্রণ। কাকাবাবুর এমন অদ্ভুত প্রতিক্রিয়া প্রত্যক্ষ করে গৌতম অবাক হয়ে গেল। তার এই দুঃসহ দুঃখ যেন কয়েক মুহূর্তের জন্য ভুলে গেল সে। এমন একটা মৃত্যু সংবাদে উনি কিভাবে এতটা অবিচল? তুমি হাসছো? তুমি কি পাগল হয়ে গেলে? সঞ্জীবন এ কথার কোনো জবাব না দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বুজলেন। গৌতম ডক্টর রায়ের প্রয়াত বন্ধু নির্মল দত্তের মেজ ছেলে, কিন্তু শুধু এটুকু বললে ওদের সম্পর্কের গভীরতা আপনাদের কাছে অস্পষ্টই থেকে যাবে। এই সম্পর্কের সুতো বোনা শুরু হয় ডক্টর রায়ের দেশে ফেরার কয়েক বছরের মধ্যেই।
তিনি তখনও বিলেতে প্র্যাকটিস করছেন। হঠাৎ একদিন বিকেলে তার বাবার ফোন এলো। হ্যালো, হ্যাঁ সঞ্জু, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বাবা, তোমাকে যে আমি আগের মাসে চিঠি পাঠালাম সেটা পেয়েছিলে? হ্যাঁ পেয়েছি। তা তুমি তো সে চিঠির কোনো জবাবই দিলে না। বাবা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ, এই তোমার এক কথা 3 বছর ধরে শুনছি আমি। আর কোনো কথা আমি শুনতে রাজি নই, বুঝলে? তা তোমার তোমার মামার এক বন্ধুর মেয়েকে আমি নিজে গিয়ে দেখে এসেছি। দেখতে শুনতে ভালো, হ্যাঁ, আর তাছাড়া কনভেন্টে পড়া মেয়ে, তোমার সাথে মানাবে ভালো। মেয়েটির মা মারা গেছেন ছোটবেলায়। তার বাবাকে আমি কথা দিয়ে এসেছি কিন্তু। হ্যাঁ, শোনো, আসছে বৈশাখে তোমাদের বিয়ে হবে। তুমি ওদিককার কাজকর্ম সমস্ত মিটিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আমার আমার একার পক্ষে এই সংসার সামলানো আর সম্ভব হচ্ছে না। কিন্তু বাবা, আপনি তো জানেন এখানে আমার প্রচুর পেশেন্ট, তারা আমার উপর কতটা ডিপেন্ড করে। তাছাড়া আমার রিসার্চের কাজ এখনো বেশ কিছুটা বাকি। সেসব ছেড়ে আমি দেশে ফিরে যাব কি করে? সে তুমি বিয়ে করার পর ফিরে গিয়ে শেষ করোখন, তাতে কি আছে। কিন্তু এবার শোনো, এবার তোমাকে বিয়ে করতেই হবে। আমি কথা দিয়ে এসেছি। তোমাকে আজও আমি একটা চিঠি পাঠিয়েছি, হ্যাঁ, তাতে আমি ওই মেয়েটির ছবিও পাঠিয়েছি। ওর নাম অমিতা। কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে গেল। ফোনটা ক্রেডেলে নামিয়ে রেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন সঞ্জীবন। বুঝতে পেরেছিলেন বিলেতের পাট তার চুকল। একবার বিয়ে হয়ে গেলে বাবা আবার কিছু আদেশ করে ঠিক আটকে দেবেন। পরের বৈশাখে বাবার নির্ধারণ করা তারিখেই বিয়ে হয় সঞ্জীবন ও অমিতার। অমিতা সুন্দরী, ধনী বাপের একমাত্র কন্যা, হোস্টেলে মানুষ। অমিতাকে সচক্ষে দেখার পর কিন্তু কিছুটা হলেও বিয়ের আগের সেই খুঁতখুঁতুনিটা প্রশমিত হয় সঞ্জীবনের। বিয়ের পর প্রায় 1 মাসের জন্য হানিমুনে যায় ওরা। আর সেখানে গিয়ে ওদের মধ্যে কিছুটা সখ্যতাও হয়। এক সন্ধে বসে যখন দুজনে চা খাচ্ছেন, হঠাৎ সঞ্জীবন বলে ওঠেন, বিয়ের আগে শুনেছিলাম তোমার নাকি খুব ভালো গানের গলা। এখানে আসার পর তো অনেক কথা হলো, কাল চলেও যাচ্ছি। তোমার গলায় একটা গান শুনতে পাবো না? যা, কি যে বলো, আমার আবার গানের গলা। আর তুমি এমনভাবে বলছো যেন এই শেষ সুযোগ আমার তোমায় গান শোনানো। তা কখন বললাম? আসলে এত বড় ছুটি আবার কবে পাবো সে তো জানি না। আমেরিকাতে চলে গেলে আবার কবে আসতে পারবো তাও জানি না। এই দিনগুলোই তো মনে পড়বে আমার ওখানে গেলে। তাতে যদি একটা গান সংযোজন হয় তো ক্ষতি কি? গাও না একটা গান। আচ্ছা বেশ, গাইছি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
হানিমুন থেকে ফিরেই বিদেশ চলে যান ডক্টর রায়। বাবার হুকুম ছিল 6 মাসের মধ্যেই ফিরতে হবে। সেই আদেশ হয়তো অগ্রাহ্য করতেন সঞ্জীবন, কিন্তু 5 মাসের মাথায় আবার একদিন বাড়ি থেকে টেলিফোন পেলেন। বাবা খুবই অসুস্থ, মাকে মৃত্যুকালে চোখে দেখেননি, তাই তড়িঘড়ি আমেরিকার কাজ গুটিয়ে ফিরে এলেন বাড়িতে। এখানে এসে আর বেশি দিন পাননি বাবাকে। অনাথ হওয়ার অবসন্নতা তাকে যাতে গ্রাস করতে না পারে, তাই কিছুদিনের মধ্যেই কাজে যোগ দিলেন। তখনই পরিচয় নির্মল দত্তের সাথে। শহরের নামকরা বহুজাতিক সংস্থায় চাকরি করার সুবাদে অনেক টাকা করেছিলেন নির্মলবাবু। সেই টাকাকেই মূলধন করে আর কিছু বিলেত ফেরত ডাক্তার বন্ধুদের সহযোগিতায় কলকাতায় প্রথম ক্যান্সার রিসার্চের একটি ল্যাবরেটরি বানান তিনি। তারপর একের পর এক শাখা তৈরি করেন বিভিন্ন রাজ্যে। কিন্তু এসবের মাঝে অমিতা যেন কোথায় হারিয়ে যেতে থাকেন। ওদের সম্পর্কের বাঁধনটা আলগা হতে শুরু করে। এই কর্মনিষ্ঠাই একমাত্র কারণ ছিল না যার জন্য অমিতা আর তার সম্পর্কে ভাঙন ধরে। অমিতার স্বভাবও হয়তো কিছুটা দায়ী ছিল। সুস্বচ্ছন্দ গৃহপরিচালনা করা এক ধরনের আর্ট। বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় আশা করা হয় এই কার্যটি নিপুণভাবে পরিচালনা করতে পারেন একজন নারী। সঞ্জীবনবাবুও ওই একই ধারণায় বিশ্বাসী ছিলেন। তাই তার নজরে অমিতা কোনোদিনই প্রকৃত ঘরণী হয়ে উঠতে পারেননি। সে ঘরকন্যার অর্ধেক কাজেই অনাগ্রহী, রান্নায় পটিয়সী নয়। তাঁদের জীবনে ভালো খাওয়া মানে ছিল হোটেল, আনন্দ মানে সিনেমা, আর গৃহস্থালী বলতে চাকর বাকরদের স্বেচ্ছাচার আর অব্যবস্থা। এইভাবেই প্রায় বছর 5 কেটে যায়। ততদিনে অমিতার সঙ্গে সম্পর্কটা প্রায় তলানিতে এসে ঠেকেছে। অনেক চেষ্টা করেও ওরা তখনও নিঃসন্তান। শরীর ভেঙে পড়েছে অমিতার, যেন কোনো কঠিন রোগ বাসা বেঁধেছে শরীরে। কিন্তু সেদিকে তখনও কোনো নজর নেই সঞ্জীবনের। এহেন নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একটি খবর তাদের দাম্পত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। একদিন সকালে নির্মলবাবুর ড্রাইভার বাড়িতে এসে উপস্থিত। বেল বাজতে মোহন দরজা খুলে দিল। বলছি, এটা কি ডাক্তারবাবুর বাড়ি? সন্নিবন ডাক্তার? হ্যাঁ, কিন্তু বাবু তো নিচতলায় রোগী দেখেন, ওইখানে গিয়ে নাম লেখাও। না, আমি রুগী না, আমি আমি নির্মলবাবুর ড্রাইভার। কে রে মোহন, কে এসেছে? আরে তুমি তুমি নির্মলবাবুর ড্রাইভার না? হ্যাঁ বাবু, নির্মলবাবুই আমাকে পাঠালেন আপনাকে ডাকতে। ওনার বুকে খুব ব্যথা। আপনি তো আমাদের বাড়ি চেনেন না, তাই আমি আপনাকে নিয়ে যাব। ওনার অবস্থা মোটেই ভালো নয় বাবু। একবার যদি... হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। তুমি দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। কিন্তু ডক্টর রায় যখন নির্মলবাবুর বাড়িতে পৌঁছলেন ততক্ষণে সব শেষ। পালস পরীক্ষা করে সঞ্জীবনবাবু বুঝতে পারেন তিনি প্রকৃতির কাছে হেরে গেলেন। কজ অফ ডেথ হার্ট ফেলিয়ার লিখে ক্রিমেশন নোটখানা এগিয়ে দিলেন নির্মলবাবুর স্ত্রী অঞ্জনা দেবীর দিকে। শোক বিহ্বল অঞ্জনা হাত বাড়িয়ে সার্টিফিকেটটা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। অপর্ণা, অমিয়া আর গৌতম দৌড়ে এলো মায়ের কাছে। মাকে জড়িয়ে ওরাও হাহাকার করে উঠেছিল। সেই প্রথম সন্তানহীনতার শূন্যতা বোধ জেঁকে বসেছিল সঞ্জীবনের মনের প্রতিটা রন্ধ্রে। আর তাই বোধহয় ওই সদ্য পিতৃহারা ছেলে মেয়েগুলোর জন্য ওর মনে জন্ম নেয় এক অদ্ভুত অপত্য স্নেহ।
নির্মলবাবু শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার প্রায় 15 দিন পরে একদিন গেলেন ওদের বাড়িতে। তার গাড়ির আওয়াজ পেয়ে ছুটে এসেছিল ছোট্ট গৌতম। কে কে এসেছে? আরে তুমি বাইরে চলে এলে যে? দিদিরা মা সব কোথায়? সবাই ঘরে, আমি বাগানে খেলছিলাম। তুমি তো ডাক্তার কাকু না? না, আমি শুধু কাকাবাবু। মনে থাকবে। আর এই নাও, এটা তোমার। আমার কি আছে এতে? খুলে দেখো। কে এসেছে রে গৌতম? কার সাথে কথা বলছিস? এই রে, চলো আমরা ঘরে যাই। মা চিন্তা করবেন তো। চলো। নমস্কার, আমি সঞ্জীবন। সেদিন আমি নমস্কার। হ্যাঁ, চিনতে পেরেছি। আসুন, ভেতরে আসুন। মা দেখো, কাকাবাবু আমায় ঠাকুমার ঝুলি বইটা দিয়েছে। বাবাকে কত করে বলেছিলাম। গৌতম, মন খারাপ করো না বাবা, আমি তো আছি। আমার কাছে চাইবে, তোমার যা লাগবে আমার কাছে চাইবে, ঠিক আছে? কিছু মনে করবেন না, হয়তো অনধিকার চর্চা করছি, কিন্তু আমি নিঃসন্তান। ওদেরকে দেখে আমি আমার দৈন্যতা আরো বেশি করে অনুভব করেছি, জানেন? নির্মলবাবু আমার ল্যাবরেটরি বানানোর জন্য অনেক করেছেন। আজ যদি আমি ওদের জন্য কিছু করতে পারি, একটু মানসিক শান্তি পাই। দয়া করে বাধা দেবেন না। এমা, এ কি, আপনি কাঁদছেন? না না, ঠিক আছে, সবই আমার কপাল। এসব নিয়ে ভেবে আর কি করব? যাও তো গৌতম, দিদিদের কাউকে ডেকে আনো। বড়দি, আয় বড়দি। হিমা শুধু শুধু আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আসুন, ভেতরে আসুন, একটু বসুন, চা করে আনছি। সঞ্জীবন সোফায় বসে চারিদিকটা লক্ষ্য করেন। কি অপরিসীম পরিপাট্যের সাথে সাজানো ঘরখানা। কুরুশ দিয়ে বোনা সোফার কুশন, ফুলদানিতে রজনীগন্ধা। তার পেছনে নির্মলবাবুর একখানা ছবি, সামনে ধূপ। আলমারির তাকে নানা ধরনের মূর্তি, ছবি, সব পরিষ্কার, কোথাও ধুলোর কণা মাত্র নেই। কিছুক্ষণ বাদে ঘরে ঢুকল অঞ্জনা। হাতে ট্রে, তাতে লুচি, তরকারি। পেছন পেছন এসেছে তার বড় মেয়ে অপর্ণা, তার হাতে চায়ের কাপ। সাথে সাথে গৌতমও এসে ঢুকেছে। আবার খাওয়ার দাওয়ার কেন? আমি খেয়ে এসেছি। তা বললে কি করে হবে? এর আগের বার আপনাকে আতিথেয়তা করার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আজ ছাড়ছি না। গৌতম যখন আপনাকে কাকাবাবু বলে ডেকেছে, আমাকে তো সেই মানটা রাখতে হবে, তাই না? সঞ্জীবন না করতে পারেননি। এখানে এসে তিনি এই প্রথম একটি সুবিন্যস্ত গৃহস্থালির আস্বাদ পেয়েছিলেন, যেখানে অঞ্জনা দেবী নিজে হাতে রাঁধেন, আতিথেয়তা করেন, আর তা করে তিনি আনন্দও পান। ছোট ছেলে মেয়েগুলিও তাদের বাবাকে খুঁজে পায় সঞ্জীবনের মধ্যে। নিঃসন্তান মৃতপ্রায় দাম্পত্যের অধিকারী সঞ্জীবন রায় এই সংসারে খুঁজে পান তার আত্মার আত্মীয়দের। এরা তার কাছে আবদার করে, ধমক দেয়। এই ধমক খেয়েই তার সুখ, হার মেনেই তার আনন্দ। বাইরে যে প্রবল কঠিন, ঘরে সে তত দুর্বল। এই দুর্বলতা তার শখের, সাধের। সে ঘর যদি নিজের না থাকে, তবে তা বাইরে তৈরি করলে ক্ষতি কি? এই ছিল তার নিজের কাছে নিজের যুক্তি। ধীরে ধীরে এই যাতায়াত ঘন হয়, আর অমিতার সাথে সম্পর্কের শেষ সুতোটাও ছিন্ন হয়ে যায়। এর মধ্যে হঠাৎ একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন অমিতা। জানা যায় কর্কট রোগে আক্রান্ত হয়েছেন তিনি। প্রথম দিকে চিকিৎসা শুরু করেন সঞ্জীবনী। বাড়িতে রেখেই চিকিৎসা শুরু হয়। নার্স রাখা হয় দুবেলার জন্য। কিন্তু যেখানে তাদের সম্পর্কের আস্বাদ শুধু একটা তিক্ততার উদ্গীরণ হয়ে দাঁড়িয়েছে,
সেখানে সঞ্জীবনের দিক থেকে কোনো রকম মানবিক আচরণও অসহ্য হয়ে ওঠে অমিতার জন্য। তিনি কথা বলা বন্ধ করে দেন তার স্বামীর সঙ্গে। সঞ্জীবন ঘরে এলে তিনি মুখ ফিরিয়ে চোখ বুঝতেন। নার্সকে বলতেন তাকে পাশ ফিরিয়ে শুইয়ে দিতে। আর থাকতে না পেরে সঞ্জীবনবাবু নিজের এক ডাক্তার বন্ধু সমর সেনকে বললেন, সমর, এই রইল তোর বৌদির সব রিপোর্ট। তোকে তো আগেই বলেছি আমার দ্বারা ওর চিকিৎসা হবে না। এইভাবে কেন বলছেন সঞ্জীবনদা? আপনিই তো এতদিন দেখলেন বৌদিকে। আমার কি আপনার মতন জ্ঞান না অভিজ্ঞতা বলুন তো একবার? কেন মিছি লজ্জা দিচ্ছেন? তুমি যোগ্য তাই বলেছি। আমি কখনোই আমার রোগিণীকে যার তার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়ার ডাক্তার নই। আসলে ব্যাপারটা অন্য জায়গায়। কোনো ডাক্তারেরই হয়তো ঘরের লোকের চিকিৎসা করা উচিত নয়। সমর দায়িত্বভার নিয়েছিল, কিন্তু তারপর আর মাত্র 6 মাস বেঁচেছিল অমিতা। হঠাৎ এক শীতের ভোরে সে চলে যায়। তবে সে সত্যিই এ পৃথিবীর মায়া কাটাতে পেরেছিল কিনা তা নিয়ে আজকের দিন পর্যন্ত ধন্দে আছেন সঞ্জীবন। কারণ মৃত্যুর কয়েকদিন আগে বলে যাওয়া অমিতার কিছু কথা আজও মাঝে মধ্যে কাঁপিয়ে দেয় ওকে। অমিতার মৃত্যুর পর আর কোনো সুতোই রইল না সঞ্জীবনকে বেঁধে রাখার মতন। নির্মলবাবুর অর্থাভাব ছিল না, যা রেখে গিয়েছিলেন তা তার পরিবারের সচ্ছলভাবে চলার পক্ষে যথেষ্ট। তাই ঠিক অর্থের প্রয়োজনে অঞ্জনা তাকে অবলম্বন করেননি। অভিভাবকের প্রয়োজনটাই ছিল বেশি। ক্রমশ আসা যাওয়া করতে করতে ওদের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। সঞ্জীবনের মনে একটা গোপন আকর্ষণও জন্ম নেয় অঞ্জনার প্রতি। অঞ্জনার মনেও উপকারী বন্ধুর প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। অমিতার মৃত্যুর কয়েক মাস পর প্রতিদিনের মতো একদিন বিকেলবেলা হাসপাতাল থেকে ফিরে ওদের বাড়ি গেলেন সঞ্জীবন। সেদিন তার খুব জ্বর। বিকেলে বাগানে গাছের পরিচর্যা করছিলেন অঞ্জনা। সঞ্জীবনের গাড়ি এসে থামতেই নিজের হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালেন। আরে কি চলছে? বাগান করা হচ্ছে বুঝি? হ্যাঁ, তা চলছে বই কি। এই নতুন গাঁদার চারাগুলো আনিয়েছিলাম। এ কি, তোমার চোখ মুখটা অমন কেন? শরীর খারাপ নাকি? না না, ও কিছু না। তুমি ঘরে চলো, স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার শরীর খারাপ। বাবা, তোমার চোখে কি আছে? ডাক্তারদের দান করো, দেখেই বলে দিচ্ছ রোগ হয়েছে। মজা করো না, আমি তোমাকে হারাতে পারবো না। তাই বুঝি? হ্যাঁ, একজন চলে গিয়ে আমার সব ওলট পালট হয়ে গিয়েছিল। তারপর তুমি এলে আমাদের জীবনে। এখন যদি তোমার কিছু... না না, কিচ্ছু হবে না। বলো বলো, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে তোমার? জ্বর এসেছে একটু, অত চিন্তা করো না, ওষুধ খেয়েছি, সব ঠিক হয়ে যাবে। তুমি এক্ষুনি ভেতরে চলো। কদিনের মধ্যেই ধরা পড়ে সঞ্জীবন ম্যালেরিয়ায় আক্রান্ত। অবস্থা ভালো নয়। অসীম ধৈর্যে পরিচর্যা করে অঞ্জনা ফিরিয়ে আনেন সঞ্জীবনকে। অঞ্জনার প্রতি আরও বেশি শ্রদ্ধায় ভরে ওঠে ওর মন। ধীরে ধীরে সঞ্জীবন যথার্থই এই পরিবারের অভিভাবক হয়ে ওঠেন। তাঁরই টাকায় অপর্ণা অমিয়া কনভেন্টে পড়ে মানুষ হল। ছেলে প্রথম শ্রেণীর স্কুল কলেজে শিক্ষালাভ করল। বড় মেয়ে অপর্ণার বিয়েও দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে থেকে। জামাই কিশোর তাঁরই ছাত্র। ইদানিং ডাক্তারি করে ভালো নামও করেছিল। সে আজ নেই, কেউ নেই। অপর্ণা, অমিয়া, অঞ্জনা সবাই সবাই চলে গেছে সঞ্জীবনকে ছেড়ে। আর পুরনো কথা মনে করতে চান না সঞ্জীবন। চোখ মেলে তাকান গৌতমের শোকক্লিষ্ট মুখটার দিকে। তারপর
চাকর মোহনকে ডাক দেন। মোহন, এই মোহন, এদিকে এসো। যাই বাবু। হ্যাঁ বলেন। আরে গৌতম দাদাবাবু কখন এলে? তোমার আমার মুখ শুকনো কেন? কাল রাতে ওই বাড়ির সবাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে মধুপুরের কাছে। কি বলছেন বাবু? গোটা পরিবার মানে? বউ দিদিমণি, বড় দিদিমণি, ছোট দিদিমণি, জামাই বাবু কেউ নাই? হা ভগবান, আর কত মরণ দেখতে হবে গো আমায়। নিজেকে সামলাও, নিজেকে সামলাও মোহন। আর গৌতমকে কিছু খেতে দাও। গৌতম, তোমার এখনো অশৌচ লাগেনি, একটু কিছু খেয়ে নাও। না, আমার পক্ষে এখন খাওয়া সম্ভব নয় কাকাবাবু। এই মানসিক অবস্থায় কি করে এখন খাবার খাবো বলুন তো? আর পিড়াপিড়ি করেননি ডক্টর রায়। চোখের ইশারায় 2 কাপ কফি আনতে মোহনকে ভেতরে পাঠান। গৌতম আর ধৈর্য রাখতে না পেরে বলে, তুমি ওখানে যাবে তো, নাকি আমি একাই বেরিয়ে যাব? কিন্তু আমার পক্ষে এখন গাড়ি চালানো সম্ভব নয়। তুমি কি একটা ড্রাইভার আমাকে স্পেয়ার করতে পারবে? না না, আমি আমি যাব বই কি, নিশ্চয়ই যাব। কিন্তু খোকা, তোমাকে তোমাকে একটা কথা বলছি বাবা, তুমি বরং এইখানেই থাকো, আমি একাই যাই। তোমার তোমার মনের অবস্থা তো ভালো নয়, ওই দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। এটা কি বলছো তুমি? তোমার তো দেখছি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। এই খবর শোনার পরও আমি চুপ করে বসে থাকবো এখানে? এ কথা তুমি ভাবতে পারলে? আমি যাবই। আমি শুধু বুঝতে পারছি না, এমন একটা অ্যাক্সিডেন্ট দিনের আলোয় হয় কি করে? পুলিশ স্টেশন থেকে আমাকে বলেছিল জানো তো, ওরা সোজা রাস্তা দিয়ে আসছিল। রাস্তাটার কোথাও কোনো উঁচু নিচু নেই, বহু দূর থেকে দেখা যায় পরিষ্কার। লরিটা যে আসছে তাও তো দেখতে পাওয়ার কথা বলো। রাস্তায় যথেষ্ট জায়গা ছিল, ফাঁকা রাস্তা। লরির চালক নাকি বেআইনি কিছুই করেনি, বাদিক ঘেঁষে যাচ্ছিল। আমাদের গাড়িটা নাকি উন্মত্তের মতো বেঁকে গিয়ে ওই লরিটার উপরে পড়েছে। লরিটার কিছুই হয়নি, অথচ ভাবো, অত মজবুত গাড়ি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমি একটা আন্দাজ করতে পারছি কি হয়েছে। কি কি বললে? না না না, কিছু না কিছু না। আসলে ব্যাপারটা সত্যিই অদ্ভুত। গত সপ্তাহে আমি তো ওদের জোর করলাম, আমি তো বললাম যে আমার গাড়িটা নিয়ে যেতে। তোমার মায়ের শরীরটা ভালো না, সেই শরীর সারাতেই যখন যাওয়া, তখন আর কষ্ট করে ট্রেনে গিয়ে কি হবে। 2 দিন আগে গাড়িটা সার্ভিস করিয়েও এনেছিলাম। কলকবজা খারাপ থাকলে সে তো দোকান থেকেই ছাড়তো না। তাছাড়া আমি নিজে তারপর ওই গাড়ি চালিয়েছি, তখন তো কোনো অসুবিধা হয়নি। গাড়িটা যথেষ্ট মজবুত, আর কিশোর যখন ওই গাড়ি চালাবে তো চিন্তা কি, মানে কিশোর তো অপ্রকৃতিস্থ মদ্যপ হঠকারী কোনোটাই নয়। বরং কিশোর স্টিয়ারিং ধরলে ভাঙা গাড়িও চলতে শুরু করে। সে ছেলে এমন অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক বিশ্বাস হয় না। শুধু একটা ব্যাপার, ওরা হঠাৎ মধুপুরের রাস্তায় গেল কেন, জানো কিছু তুমি? হ্যাঁ, এইখান থেকে বেরোনোর দিন কিশোরদা আমায় বলেছিল গয়ার দিকে রাস্তাটা নাকি ভাঙা, তাই মধুপুরের রাস্তা নেবে। সে যে রাস্তায় নিক, তাতে কি? তুমি হঠাৎ রাস্তা নিয়ে তো ভাবছো কেন বলো তো? আর কি করবে ভেবে? চলো না, আর দেরি করো না, আমি আর পারছি না এত ভাবতে। মোহন এসে কফির কাপ 2টো টেবিলে রেখে চলে যাচ্ছিল। শোনো মোহন,
আমরা মধুপুর যাচ্ছি, খোকার মায়ের কাছে। আমার টেবিলের উপর থেকে ওই কাঠের বাক্সটা এনে দাও তো। আনছি বাবু। মোহন বাক্স এনে দিলে ডক্টর রায় সেই বাক্স খুলে বললেন, শোনো, এই চাবির গোছাটা রাখো। এতে আমার চেম্বারের, বাড়ির, আলমারির সবার চাবি আছে। আর এই 1010 টাকা রাখো, ধরো। এতে আপাতত কদিন চালাও, বুঝলে? যদি আর না ফিরি তবে চিন্তা করো না, তোমার উপর সব ভার রইল, মনে রেখো। এই বাড়ি ছেড়ে কোথাও যেও না মোহন। গাঙ্গুলি বাবুকে বলা থাকবে, উনি সব ব্যবস্থা করে দেবেন। তোমার তোমার কোনো অভাব থাকবে না। তোমাকে আর কোথাও খেটে খেতে হবে না। তুমি যতদিন বাঁচবে এ বাড়ির একখানা ঘর তোমার জন্য থাকবে। কেউ তোমাকে সরাতে পারবে না। এসব কি বলছেন বাবু? কি সব অলক্ষণে কথা! বৌদিমণিদের সাথে যা হয়েছে সব কপাল। এখনো তো খোকা বাবু রয়েছে, ওকে দেখে ওর মুখ সে মুখ বাঁধো। এমন তোর ভেঙে পড়লে চলবে কেন? কি যাতা বলছো তুমি? মিছে মিছে সময় নষ্ট করছো কেন? তোমার মধ্যে তো একটা বৈজ্ঞানিক মন আছে। তুমি তো এত কুসংস্কারী নও। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওই রাস্তায় যত গাড়ি যাবে সবাই কি অ্যাক্সিডেন্ট করবে? সবাই মরে যাবে? কি ভাবছো এসব? আবার হাসল সঞ্জীবন। সারা শরীর রাগে রিরি করে ওঠে গৌতমের, কিন্তু আর কিছু বলে না। কফি শেষ করে সঞ্জীবনবাবু উঠে পড়লেন। তারপর বললেন, আমি যা ভাবছি জানি না তা সত্য কিনা, কিন্তু যদি আমার আন্দাজ ভুল না হয় তবে তবে তোমার না যাওয়াই ভালো, গৌতম। কাকাবাবু, তোমার অসুবিধা থাকলে আমাকে একটু স্পষ্ট করে বলো। আমি একটা ট্যাক্সি নিয়ে একাই চলে যাব। আমি যে তোমাদের পর, অন্তত কোনো রক্তের সম্পর্ক নেই তা আমি জানি খোকা, কিন্তু অত রুডলি সেটা মনে করিয়ে না দিলেও পারতে। আমি তা বলিনি কাকাবাবু, আপনি ভুল ভাবছেন। আসলে আপনি এত বিজ্ঞ মানুষেও কিভাবে এত কুসংস্কারগ্রস্ত হয়ে পড়েছেন সেটা আমার মাথায় ঢুকছে না। একজন মানুষ যতই প্র্যাকটিক্যাল বা বিজ্ঞ হন না কেন, আপন জনের চরম বিপদের সময় তার পক্ষে যে স্যানিটি বজায় রাখা কতটা শক্ত কাজ তা আজ আমি টের পাচ্ছি। আমার আপনজন বলতে আমি শুধু তোমাদেরই চিনি, গৌতম। তাই আজ যখন তুমি ছাড়া আমার পরিবার বলতে আর কেউ বেঁচে নেই, তখন একটা অদ্ভুত কুসংস্কার বা দ্বন্দ্ব, তুমি যাই বলো, সেটা আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না। আমার খালি মনে হচ্ছে ওদের ওই মধুপুর যাওয়াটাই কাল হলো। ঠিক আছে, তুমি যদি যেতে চাও তো চলো, কিন্তু তার আগে একটু অপেক্ষা করতে হবে। আগে আমাকে কয়েকটা জরুরি ফোন কল সারতে হবে। গৌতম কিছু জবাব দেবার আগেই সঞ্জীবন ওই ঘর ছেড়ে পাশের ঘরে এলেন। প্রথমেই ফোন করে ডেকে পাঠালেন তার 2 জুনিয়র ডাক্তারদের। তারপর ফোন গেল তার বন্ধু অম্বরীশ বাবুর কাছে। হ্যালো, অম্বরীশ। হ্যাঁ বল, কি খবর? এবারে কি 3 তলা বানানোর প্ল্যান নাকি রে? না, আর কোনো এক্সটেনশনের দরকার নেই। তুই যে পশ্চিমের অংশটা বানিয়েছিলি তার বাবদা আর কত পাওনা আছে তোর? আর 1050 পাবো। কেন বলতো?
আমি তো বললাম 2 মাস পরে দিলেও। না, আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না। আমি মোহনের হাতে চেক রেখে যাচ্ছি। তুই অতি অবশ্যই আজই এসে চেক নিয়ে দুপুরের মধ্যে সেই চেক ব্যাংকে জমা করে দিবি। সে কি রে, আজই জমা করতে হবে? এত তাড়া কিসের? যা বললাম তাই করিস। এত কথা বলার সময় নেই আমার, ছাড়ছি। ওপাশ থেকে কোনো জবাব আসার আগেই ফোন কেটে দিলেন সঞ্জীবনবাবু। তারপর ফোন করলেন তার অ্যাটর্নি বন্ধু বিভাস গাঙ্গুলিকে। হ্যালো, বিভাসবাবু আছেন? হ্যালো স্যার, আপনার ফোন। হ্যালো। হ্যাঁ গাঙ্গুলি, আমি সঞ্জীবন। আমার উইলের ব্যাপারে কথা বলতে ফোন করেছি তোমায়। হ্যাঁ, তোমার উইল তো রেডি আছে, 2 দিনের মধ্যে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। না, ওতে কিছু চেঞ্জেস করা প্রয়োজন। কাল রাতে একটা অ্যাক্সিডেন্টে ওই উইলের যারা মেইন এয়ার তারা প্রায় সকলেই মারা গেছেন। কি বলছো কি? সেসব পরে শুনো, কাগজেও দেখতে পাবে কাল নিশ্চয়ই। এখন কাজের কথাটা শোনো। আমার হাতে সময় খুব কম, এখনই রওনা দিতে হবে। যাওয়ার আগে এই নতুন উইলে সই করে যেতে চাই। গৌতম এখনো বেঁচে আছে, সে যদি সারভাইভ করে তো কথাই নেই, সেই সব পাবে। আর যদি আনফর্চুনেটলি অন্যরকম কিছু হয় তো আমার কর্মচারী সার্ভেন্টদের যা প্রাপ্য তা দিও, আর তা দিয়ে যা থাকবে তা আমার ল্যাবরেটরিগুলোতে অ্যাজ চ্যারিটি চলে যাবে। কি বলতে কি চাইছো? তুমি এখন কোথায়? এত তাড়াহুড়ো কিসের? আর যদি গৌতম সারভাইভ করে মানে? আমি আমি এখনো বাড়িতেই আছি, তবে 11টা নাগাদ বেরিয়ে যাব। তোমার হাতে 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে কাগজপত্র নিয়ে চলে এসো। আর পারলে 2জন সাক্ষীও এনো। শোনো শোনো, তুমি তুমি একটু শান্ত হও। হ্যাঁ, দেখো, যা হওয়ার তা তো মানে। আমি যথেষ্ট শান্তই আছি। শোনো, তুমি আর কথা বাড়িও না, তাড়াতাড়ি কাগজপত্রগুলো রেডি করে চলে এসো। বেশ শান্তভাবে ফোন রাখলেন ডক্টর রায়। এর মধ্যেই তার সেই জুনিয়র 2 ডাক্তার চলে এসেছেন। হ্যাঁ সুকেতু, তোমরা চলে এসেছো। তাদের একজনকে নিচের ঘরে পেশেন্ট দেখতে পাঠিয়ে দিলেন, আর অন্যজনকে হসপিটাল ও ল্যাবরেটরির কিছু পেন্ডিং কাজ বুঝিয়ে দিলেন। তুমি তুমি একটু বসো সুকেতু, আমি আমার ফাইলটা নিয়ে আসছি। ওতে আমাদের ল্যাবরেটরির সমস্ত আপডেট পাবে, আর কন্ট্যাক্টসগুলোও আছে ওখানে। আসলে কবে ফিরবো বুঝতে পারছি না। সুকেতুকে বসিয়ে ডক্টর রায় এলেন নিজেদের শোবার ঘরে। নিজেদের মানে তার আর অমিতার। অনেক দিন এ ঘরে তিনি আসেননি। স্ত্রীর মৃত্যুর আগেই এ ঘর তিনি ত্যাগ করেছিলেন। যখন বোঝা গেল অমিতার অসুখটা আর সারবে না, তখনই এ ঘরে নার্সদের থাকার পাকাপাকি ব্যবস্থা করে নিজে পাশের ছোট ঘরটাতে চলে গিয়েছিলেন তিনি। অমিতা চলে যাওয়ার পরে তিনি আর ফেরেননি এখানে। যে বিছানায় অমিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তা ফেলে দেওয়ার পর খাটটাও রাঁধুনিকে দান করে দিয়েছিলেন সঞ্জীবনবাবু। সেই থেকে এই ঘর শূন্য পড়ে আছে। দেওয়ালে খান কতক ছবি, বইয়ের শেলফ, অমিতার জামা কাপড়ে আলমারি, আর একটা ছোট বেডসাইড টেবিল। আর ওর টেবিলে অমিতারই একখানা ছবি ছাড়া এ ঘরে আর কিছু নেই। খাটখানা কোথায় ছিল তা আজও মনে আছে তার। সেখানে 4টে পায়ার দাগ যেন আজও অস্পষ্টভাবে হলেও বর্তমান। সমর সেনকে অমিতার চিকিৎসার জন্য অ্যাপয়েন্ট করার পর অমিতা সঞ্জীবনকে হয়তো আরও ঘেন্না করতে শুরু করে দিয়েছিল। সমরকেও তার আর অঞ্জনার সম্পর্কের কথা জানাতে বাকি রাখেনি। কারো কাছেই সে আর গোপন করত না। স্বামীকে অপদস্থ করার সব রকম চেষ্টাই যেন তার একমাত্র সাধনা হয়ে দাঁড়িয়েছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সঞ্জীবনের বুক থেকে। হয়তো খুব একটা ভুলও ছিল না অমিতা।
আজ আর অস্বীকার করতে পারল না সঞ্জীবন। অঞ্জনা আর ওর পরিবারের সাথে ওর সম্পর্কের কথা ততদিনে সকলেই প্রত্যক্ষ করেছে। চাকর বাকর মারফত অমিতার রোগ শয্যাতেও নিশ্চয়ই ওই খবর এসে পৌঁছেছিল। আজ বুঝতে পারছেন ডক্টর রায় কি অপরিসীম যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় অমিতা মৃত্যুর জন্য দিন গুনছিল। প্রথম প্রথম কত ঝগড়া, কান্নাকাটি, তারপর নিষ্ফল অভিমানের অসাড়তা নিজের কাছেই ধরা পড়েছিল নিশ্চয়ই। অপমানের রাগে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল শেষের দিকে। শেষ 1 বছর কথাবার্তাও বন্ধ করে দিয়েছিল সঞ্জীবনের সঙ্গে। কিন্তু মৃত্যুর 7-8 দিন আগে কিছু কথা হয়েছিল তার সাথে। আজ এখন আবার সেই দিনটা মনে পড়ে সঞ্জীবনের। চক্ষু লজ্জার খাতিরে দিনে একবার তিনি আসতেন স্ত্রীর খবর নিতে, নার্সদের সাথে কথা বলে চলে যেতেন। সেদিনও এসেছিলেন, কিন্তু তিনি ঘরে আসতেই নার্সটি বলে উঠল, স্যার, আমার স্বামী হয়তো নিচে এসেছেন। ওনাকে বলেছিলাম 3:30 নাগাদ একবার আসতে। আসলে আমি আমার বাড়িতে। যান, আপনি নিচে যান, আমি আছি। নার্সটি বেরিয়ে যেতেই সঞ্জীবন বাবুকে অবাক করে দিয়ে অমিতা কথা বলে উঠেছিলেন। দেখো, একটা কথা বলে যাচ্ছি তোমাকে। বিয়ের পর 1টি মাস, মাত্র 1 মাসই তোমাকে তোমাকে আমি পরিপূর্ণভাবে পেয়েছিলাম, সুখীও হয়েছিলাম। সেটা সেটা আমাদের হানিমুনে মধুপুরে গিয়ে। 1 মাসই বার বলি কেন, 1 মাসও নয়, মাত্র 27 দিন। তবু এই 27টি দিনই আমার জীবনে অম্লান হয়ে আছে। আমার স্মৃতিতে যা কিছু মূল্যবান, যা কিছু প্রিয়, সবকটি ওখানেই পাওয়া। তারপর তুমি বিদেশে চলে গেলে। ফিরলে বাবার অসুস্থতার খবরে। বাবার মৃত্যুর ধাক্কা সামলাতে একের পর এক কাজে নিজেকে জড়িয়ে ফেললে। পেছনে পড়ে রইলাম আমি। তোমার আর আমার মাঝে একটা বিরাট ব্যবধান চলে এলো। তবু হয়তো কিছুটা পেতে পারতাম তোমাকে, যদি না এই কাল ব্যাধি এসে ধরতো, ওই সর্বনাশী রাক্ষসী এসে না হাজির হতো আমার জীবনে। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি মরার পরে যা করবে তা তো আমি এখনই জানি। কাজে তো সে স্ত্রী হয়ে বসেই আছে, চোখ বুঝলে নামেও গৃহিণী হয়ে বাড়িতে এসে উঠবে। তা সে যা খুশি হয় করো, এ বাড়ির ওপর আমার কোনো মায়া নেই। এই নতুন বাড়িতে আসার পর একটি দিনের জন্য শান্তি পাইনি আমি। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আত্মা বা পরলোক বলে কিছু থাকে, তো আমার আত্মা মধুপুরের সেই বাড়িতে গিয়ে উঠবে যতদিন না তোমারও মৃত্যু হয়, যাতে অন্তত মৃত্যুর পর আবার সেখানে তোমার আর আমার দেখা হয়। তোমাকে এখনই সাবধান করে দিচ্ছি, ওদিকে যেন তোমার প্রেয়সী কখনো না যায়। পৃথিবীতে ঢের জায়গা আছে, আমার সাধের মধুপুরটা বাদ দিলে কোনো ক্ষতি হবে না। ওইটুকু আমাকে ছেড়ে দিতেই হবে। আশা করি কুণ্ঠিত হবে না যদি কোনোদিনও ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো ওদিকে, তাহলে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনবে, এই আমি বলে রাখলাম। লোকে মৃত্যুর পর মুক্তি চায়, আমি চাই না। যদি আমি মনে প্রাণে সতী হই, যদি 1 দিনের জন্য ভগবানকে ডেকে থাকি, আমার এইটুকু অভিলাষ সিদ্ধ হবে। তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি মরার পরেও বেঁচে থাকবো। আর কিছু বলতে পারেননি অমিতা, অবসন্ন হয়ে চুপ করে গিয়েছিলেন। তাছাড়া নার্সও এসে পড়েছিল ততক্ষণে। চুপ করে দাঁড়িয়ে এসবই ভাবছিলেন সঞ্জীবন। হঠাৎ মোহনের ডাকে সম্বিত ফেরে তার।
বাবু, বাবু, আপনি ঠিক আছেন বাবু? হ্যাঁ, ঠিক আছে, বলো। উকিল বাবু এসেন। তুমি যাও, আসছি। মোহন চলে গেলে সঞ্জীবন বইয়ের আলমারি থেকে তার ফাইল নিয়ে অমিতার ঘর ছেড়ে বেরিয়ে এলেন। তারপর সেই ফাইল সুকেতুর হাতে দিয়ে তাকে সব বুঝিয়ে বিদায় দিলেন। এরপর উইলে সাইন করে গাঙ্গুলিবাবুকেও নমস্কার করে আসতে বললেন। ততক্ষণে গৌতম বাড়ির বাইরে চলে গেছে। সঞ্জীবনবাবু এক বুক নিঃশ্বাস ছেড়ে পুরো ঘরটা একবার দেখে নিয়ে বাড়ির বাইরে গিয়ে নিজেই গাড়ি বার করলেন। গৌতম গাড়িতে এসে বসল। তুমি চালাবে? ড্রাইভার নেবে না? হ্যাঁ, আমিই চালাবো, কোনো ড্রাইভার লাগবে না। ওকে আর কেন? আর একটি কথাও না বলে সঞ্জীবনবাবু মধুপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। ওকে আর কেন, এই কথার অর্থ বুঝতে পারল না গৌতম, কিন্তু কোনো প্রশ্ন করল না। কারণ কাকাবাবুর সব আচরণই দুর্বোধ্য মনে হচ্ছে গৌতমের। সম্ভবত শোক থেকেই এটা হয়েছে, এই মনে করে গৌতম চুপ করে গিয়েছিল। সঞ্জীবনও কোনো ব্যাখ্যা দেননি তার এই কথার। এমনকি গোটা রাস্তা তিনি গৌতমের সাথে প্রায় কোনো কথাই বললেন না। ফেলে আসা জীবন, মানুষজন, হাসপাতাল সবই ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছিল ওর মন থেকে। শুধু শুধু একটি কথা বারবার তার মনের মধ্যে আঁচড় কাটছিল। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আত্মা বা পরলোক বলে কিছু থাকে, তো আমার আত্মা মধুপুরের সেই বাড়িতে গিয়ে উঠবে যতদিন না তোমারও মৃত্যু হয়, যাতে যাতে অন্তত মৃত্যুর পর আবার সেখানে তোমার আর আমার দেখা হয়। পৃথিবীতে পৃথিবীতে ঢের জায়গা আছে, আমার সাধের মধুপুরটা বাদ দিলে কোনো ক্ষতি হবে না। ওইটুকু আমাকে ছেড়ে দিতেই হবে। আশা করি কুণ্ঠিত হবে না। এই সব ভাবতে ভাবতে কিছুটা অন্য মনস্ক হয়ে পড়েছিলেন ডক্টর রায়। খেয়ালই করেননি কখন মধুপুর লেখা মাইলস্টোনটা পার করে গেছেন। হঠাৎ সঞ্জীবনের চোখে পড়ল রাস্তার ঠিক মাঝখানে তার গাড়ি থেকে মাত্র 200 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এক রুগ্ন মহিলা। অবয়বটা পরিষ্কার হতেই চোখে পড়ল তার মুখে লেগে আছে একটা বিদ্রূপের হাসি। চাউনিতে স্পষ্ট এক তীক্ষ্ণ আহ্বান, এই যে অমিতা। মাই গুডনেস, আই ওয়াজ রাইট, আই ওয়াজ রাইট। এতক্ষণ মনের মধ্যে চলা দ্বন্দ্বের ধোঁয়াশাটা কেটে গিয়েছে পুরোপুরি। ডক্টর রায়ের বৈজ্ঞানিক মন এতক্ষণে তার সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে। তার পর্যবেক্ষণ একদম ঠিক, কোথাও কোনো ভুল হয়নি। অমিতা এসেছে, তার জন্যেই এসেছে। সর্বনাশের সামনে দাঁড়িয়েও একটা বিজয় গর্বের হাসি সারা মুখে ছড়িয়ে পড়ল সঞ্জীবনের। তারপর যা ঘটেছিল তা জানা গিয়েছিল পরের দিনের খবরের কাগজ থেকে। যারা নিয়মিত কাগজ পড়েন তাদের চোখ এড়াবার কথা নয়। তারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন শিরোনামটা, 2টি দুর্ঘটনার সমাপতন। খবরটি সংক্ষেপে এই: গত পরশু মধুপুরের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 4 জনের। আবার গতকাল কাকতালীয়ভাবেই
নিহতদের আত্মীয়দের মধ্যে 2 ব্যক্তি যখন ওই দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন, তখন আগের ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ তফাতে গাড়িটি সবেগে ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে। ঘটনাস্থলে ওই 2 আরোহীরই মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন কলকাতার বিশিষ্ট চিকিৎসক। বিস্ময়ের বিষয়, তখন পথে কোনো গাড়ি ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে পরিষ্কার দিবালোকে গাড়িটা ডাইনে বেঁকে যেন গাছটা লক্ষ্য করেই ছুটে গিয়েছিল, যেন মৃত্যুর উদ্দেশ্যেই চালক গাড়িটাকে সজোরে নিক্ষেপ করেছিল। এই যেন এক বিচিত্র আত্মহত্যা। শুনলেন গল্প হাসি।